অ্যাসিডটাকে ইউরিনের সাথে হচ্ছে বাইকার্বনেট। সেই বাইকার্বনেট কি করে, বাইকার্বনেট হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড আবার ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে আলাদা হয়ে যেতে যায় হচ্ছে লুমেনে। লুমেনে ভেঙে লুমেনে কার্বনিক অ্যাসিডের মাধ্যমে আবার কার্বনিক অ্যানহাইড্রোজের মাধ্যমে সে আবার তৈরি করতেছে কি কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড লুমেনে ভেঙে ইউরিনে দিয়ে দিচ্ছে আবার হাইড্রোজেন আয়নকে, আর বাইকার্বনেট দিয়ে দিচ্ছে ব্লাডে। তাহলে হাইড্রোজেন আয়ন যখন দিয়ে দিচ্ছে তখন ইউরিনের পিএইচটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক, তাই না? যত বেশি বাইকার্বনেট, যত বেশি হাইড্রোজেন আয়ন, তত বেশি কার্বনিক, তত বেশি হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে। আর এই বাইকার্বনেট দিয়ে দিচ্ছে ব্লাডে, তাহলে কি হচ্ছে, তার পিএইচটা অ্যালকালি হয়ে যাচ্ছে। এখন এই সোডিয়াম যখন যাচ্ছে, সোডিয়ামের সাথে অটোমেটিক না অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। অব্লিগেটরি মানে হচ্ছে অবশ্যম্ভাবী এই রিঅ্যাবজর্পশনটা হবে। সোডিয়াম যাচ্ছে, ক্লোরিনও যাচ্ছে কিছু পরিমাণ, এর সাথে ওয়াটার এবং পটাশিয়ামও যাচ্ছে। এই রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে ব্লাড প্রেশার আস্তে আস্তে রাইজ করতেছে, ব্লাড প্রেশার বাড়তেছে, ওয়াটার বাড়তেছে, ব্লাড প্রেশার বাড়তেছে, ব্লাড ভলিউমও বেড়ে যাচ্ছে। এইভাবে ব্লাডে সবকিছু রিঅ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, এখন এখানে কিছু মানে অ্যামাউন্টের কথা বলা আছে। সেই অ্যামাউন্টটা কি, সেটা হচ্ছে এই যে আমরা বলছি সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় কতটুকু, 65%। হ্যাঁ, 65 থেকে 70% সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়। পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হয়, পটাশিয়াম ইউজুয়ালি সিক্রেট হয়ে যাওয়ার কথা ইউরিনে, কিন্তু কিছু পরিমাণ পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হয়। সেটা কত, সেটা 60 to 67%। তার মানে এখানে কেন 60 বললাম একবার, আবার 70 বললাম, কারণ হচ্ছে দুইটা বইয়ের মানে তারতম্য করলে দুইটা বই দুই রকম, এই কারণে আমি বললাম যে দুইটাই হয়। 60ও হয় আবার 67ও হয়। যদি দুই রকম আসে তাহলে বই দুই রকম দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে দুটো বই থেকেই দিতে পারে, 60ও দিতে পারে, 67ও দিতে পারে, যেটা আপনারা পাবে সেটাই আনসার করবেন। যদি 60 67 দুটাই দিয়ে দেয় তাহলে হাইয়েস্ট ভাবে যাবে 67। আর বাকি 20% পটাশিয়াম রিঅ্যাবজর্পশন হয় হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব হলো। আচ্ছা, এই জিনিসটা পড়ার কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হয় কোন কোন জিনিস, সেটা হচ্ছে আমরা এসএসসি তে জিনিসটা পাই জিপিএ 5। জিপিএ 5 মানে জিতে গ্লুকোজ, পিতে প্রোটিন, এটা অ্যামাইনো অ্যাসিড, 5 মানে এই 5 না, এটা যদি আমি রোমান অক্ষরে লিখি এই 5 মানে ভিটামিন। ওকে, তো এটা হচ্ছে আবার একটা আসবে হচ্ছে অ্যাসিডো অ্যাসিটেট। হ্যাঁ, এখানে লেখাটা সুন্দর আসে অ্যাসিডো। ওকে, এবার কথা হচ্ছে এই যে আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, অবশ্যই আমি এটা চাই না, তাহলে আমাকে এটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে হবে কি দিয়ে, আমরা যদি কার্বনিক অ্যানহাইড্রেট, এই যে এখানে কার্বনিক অ্যানহাইড্রেট এনজাইম, এই এনজাইমটাকে ইনহিবিট করে দিতে পারি, তাহলে আমাদের কি হবে, তখন হচ্ছে বাইকার্বনেট বাইকার্বনেট যেটা রিঅ্যাবজর্পশন হচ্ছিল, রিঅ্যাবজর্পশনটা আস্তে আস্তে কমে যাবে। আর তখন এটা যদি কমে যায় তখন অটোমেটিক্যালি অপর দিকে সবকিছু কন্ট্রোল হয়ে যাবে। এদিকে ইউরিন অ্যাসিডিক হয়ে যাচ্ছে, তখন কি হবে, তখন আর এটা হবে না। সেই ড্রাগের নাম কি, সেই ড্রাগের নাম হচ্ছে অ্যাসিটাজোলামাইড। তাহলে যদি প্রশ্ন আসে অ্যাসিটাজোলামাইড কোন কোন টিউবুলে কাজ করে, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। তার কাজ কি, সে কার্বনিক অ্যানহাইড্রেটকে ইনহিবিট করে। ইনহিবিট করে কি করে, সে বাইকার্বনেটের রিঅ্যাবজর্পশন না করে বাইকার্বনেটের এক্সক্রিশনটাকে সে বাড়ায় দিচ্ছে। ওকে, তারপরে আসেন হচ্ছে আচ্ছা ডিসেন্ডিং লুপ অফ হেনরি। আচ্ছা, ডিসেন্ডিং লুপ অফ হেনরি মানে হচ্ছে এই যে আমরা তো এরকম ভাবে রাখতেছি, তাহলে এইটা হচ্ছে ডিসেন্ডিং। তাহলে এইখানে কি হয়, এইখানে হচ্ছে দুই ধরনের, থিক ডিসেন্ডিং আছে, থিন ডিসেন্ডিং আছে। এখন বলা হয়েছে যে টোটাল ডিসেন্ডিং লুপ অফ হেনরিতে হচ্ছে কনসেন্ট্রেটিক সেগমেন্ট। তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমার লুমেন। এই লুমেন দিয়ে আমার ইউরিনটা পাস করে যাবে, আর আয়নগুলো এক্সচেঞ্জ হবে, কোনটা রিঅ্যাবজর্পশন হবে, কোনটা আমার ইউরিন দিয়ে চলে যাবে। এই জায়গাটায় বলা হয়েছে যে এটা কি বলে জানো, ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ফেলে। তার মানে হচ্ছে তার পারমিবিলিটি, ওয়াটারের পারমিবিলিটি ডিসেন্ডিং লুপ অফ হেনরিতে অনেক বেশি। কেন, কারণ হচ্ছে তার অ্যাকুয়াপোরিন 2 একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা ওয়াটারের জন্য পারমিয়েবল। সে এতটাই ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ফেলে, রিঅ্যাবজর্পশন ব্লাডে করে ফেলে, যে এই লুমেনের মধ্যে বেশিরভাগ অসমোটিক পার্টিকেল রয়ে যায়। অসমোটিক পার্টিকেল রয়ে যাওয়া মানে এই সেগমেন্টটা হচ্ছে কি কনসেন্ট্রেটিক, মানে অনেক বেশি পরিমাণ হাইপার অসমোটিক পার্টিকেল থাকতেছে। এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেটিক সেগমেন্ট বা হাইপার অসমোটিক সেগমেন্ট। এখানে কতটুকু পারমিয়েবল টু ওয়াটার, এবং এখানে 300 থেকে আপ টু 1200 পর্যন্ত মিলিঅসমল পার লিটার পর্যন্ত ওয়াটার রিঅ্যাবজর্পশন সে করে ফেলতে পারে। আচ্ছা, তো অপর সাইডে এবার ডিসেন্ডিং লুপ থেকে যদি আমরা অ্যাসেন্ডিং এ আসি, তিনটা ইম্পর্টেন্ট তেমন না, ঠিকঠাক যদি বলি, এটা আবার কি, এখানে আবার কোনো ধরনের ওয়াটারি রিঅ্যাবজর্পশন হয় না। যেহেতু কোনো ধরনের ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, সুন্দর মতো এটা ডাইলুটেড থাকে এবং এখানে তিনটা আয়নের একটা কোট্রান্সপোর্ট আছে, সোডিয়াম, ক্লোরাইড এবং পটাশিয়াম, যার কারণে এই তিনটাই হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন, সরি ব্লাডে রিঅ্যাবজর্পশন হচ্ছে। এখন ব্লাডে রিঅ্যাবজর্পশন, সোডিয়াম ক্লোরাইড যাচ্ছে, ব্লাড যাচ্ছে, সরি ওয়াটার যাচ্ছে, স্বাভাবিকভাবে ব্লাড প্রেশার বাড়তেছে, ব্লাড ভলিউম বাড়তেছে, এবং এই জিনিসটাকে কমানোর জন্য আমরা যে ড্রাগটা ইউজ করি সেটা হচ্ছে লুপ ডায়াবেটিস মানে হচ্ছে ফুসেমাইড ইউজ করি। এই ফুসেমাইড কি করে, এই যে আমার ট্রান্সপোর্ট সিস্টেম, কোট্রান্সপোর্ট, এটাকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে কি হবে, সোডিয়াম যেতে পারবে না, রিঅ্যাবজর্পশন হবে না, ক্লোরিন যেতে পারবে না। তার মানে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম এগুলো সবকিছু কি হবে, এক্সক্রিশনটা বেড়ে যাবে। যখন এক্সক্রিশন বেড়ে যাবে, স্বাভাবিকভাবেই হচ্ছে তখন ডাইলুট ইউরিন না হয়ে কনসেন্ট্রেটিক ইউরিন তৈরি হওয়া শুরু করবে, কারণ আয়ন বেশি পরিমাণে চলে যাচ্ছে। এবার আছে ডিস্টাল কালেক্টিং টিউবুল। ডিস্টালে কি হয়, ডিস্টালে হচ্ছে ইউরিনের সাইডে লুমেনের কি থাকে, একটা কোট্রান্সপোর্ট থাকে, সোডিয়াম ক্লোরিন কোট্রান্সপোর্ট থাকে। এই কোট্রান্সপোর্টের মাধ্যমে সোডিয়াম এবং ক্লোরিন রিঅ্যাবজর্পশন হতে থাকে, ওয়াটারও রিঅ্যাবজর্পশন হয়। এবং আরেকটা লাইগেন্ড চ্যানেল থাকে যেটাকে বলা হয় ক্যালসিয়াম এটিপিএস। ক্যালসিয়াম এটিপিএস এর মাধ্যমে কি হয়, ক্যালসিয়াম এটিপিএস এর মাধ্যমে ক্যালসিয়াম ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকে সেই ক্যালসিয়াম আবার সোডিয়ামের অ্যান্টিপোডের সাথে কাজ করে ক্যালসিয়াম ব্লাডে যাচ্ছে, সোডিয়াম হচ্ছে কিছু পরিমাণ এক্সক্রিট হয়ে যাচ্ছে। এই যে এক্সক্রিট হয়ে যাচ্ছে, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে কন্ট্রোল করে প্যারাথাইরয়েড হরমোন। তার মানে এই জায়গায় এসে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে এসে প্যারাথাইরয়েড হরমোন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ভিটামিন ডি3 ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করতেছে। আর আমাদের চ্যানেল, মেইন চ্যানেল কোনটা, যেটা দিয়ে আমাদের ব্লাড প্রেশার বাড়তেছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কোট্রান্সপোর্ট। এই জায়গায় এই চ্যানেলটা বন্ধ করার জন্য যে ড্রাগটা দায়ী, সেটা যে ড্রাগটা হেল্প করে, সেটা হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস। সে কি করে, সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনটাকে কমায় দিচ্ছে, এক্সক্রিশনটা বেড়ে দিচ্ছে, বাড়ায় দিচ্ছে, এক্সক্রিশন বাড়ায় দিবে, কিন্তু কিন্তু ক্যালসিয়ামের উপরে তার কোনো মানে হাইপার ক্যালসিমিয়া বা এই ধরনের কোনো ধরনের ইফেক্ট কিন্তু তার, সরি হাইপো ক্যালসিমিয়া করবে এমন কিন্তু না। তার মানে সে ব্লাডে কিন্তু ক্যালসিয়ামটা ঠিকই যাচ্ছে। এই জন্য এখানে থায়াজাইড ইফেক্ট কি বলছে, হাইপোনাট্রিমিয়া, ব্লাডে যাচ্ছে না, ব্লাড প্রেশার কমছে, ব্লাড ভলিউম করতেছে, পটাশিয়াম তো কমবে, তারপরে হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হবে, পিএইচটা বেড়ে যাবে, মানে মেটাবলিক অ্যালকালোসিস হবে। মেটাবলিক রিলেটেড মায়োসিস ব্যালেন্স রিলেটেড ক্লাস আমরা নেক্সট ক্লাসে করব। আজকে আমরা শুধু রেনামের মধ্যেই থাকার চেষ্টা করব। এবার আসেন লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্ট, এই দুটো জায়গায় দুই ধরনের সেল থাকে। একটা হচ্ছে আলফা ইন্টারক্যালেটেড ডাক্ট, কোথায় চলে গেল, আচ্ছা ওটা মনে হয় আসেনি। আচ্ছা আচ্ছা
তখন আগে এটাই দেখাই, দুটো ওভারল্যাপ হয়ে গেছে। একটা হচ্ছে প্রিন্সিপাল সেল থাকবে, আর একটা হচ্ছে আলফা ইন্টারক্যালেটেড সেল থাকবে। আর প্রিন্সিপাল সেলে কি হয় সেটা আগে বলি। ধরেন এটা হচ্ছে প্রিন্সিপাল সেল, সেই সেল, এখানে সোডিয়াম পটাশিয়াম কাউকে ট্রান্সপোর্ট থাকতেছে, সোডিয়াম পটাশিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট থাকতেছে। আরেকটা কি জিনিস থাকতেছে সেটাকে ইউজ করে আরেকটা সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকতেছে ব্লাডের সাইডে। আর ইউরিনের সাইডে কি থাকতেছে? ইউরিনের সাইডে থাকতেছে ইনেক চ্যানেল। হ্যাঁ, ইনেক চ্যানেল কি বোঝাচ্ছে? এপিথেলিয়াল ডিরাইভড, এপিথেলিয়াল ডিরাইভড সোডিয়াম চ্যানেল, ইএমএস থাকতেছে। এটা দিয়ে কি হয়? এই চ্যানেল দিয়ে হচ্ছে সোডিয়ামটা ভিতরে ঢোকে, এই চ্যানেলে সোডিয়ামটা ভিতরে ঢোকে। আবার এই যে এখান দিয়ে পটাশিয়াম চলে যাচ্ছে, পটাশিয়ামের একটা লাইগেন্ড চ্যানেল আছে যেটা দিয়ে পটাশিয়ামটা ব্লাডে ইউরিনে এক্সক্রিশন হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে জিনিসটা হয়, এই মানে এই যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, ওখানে কি হচ্ছিল? এতক্ষণ ধরে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছিল। এখানে এসে কি হবে? এখানে এসে সোডিয়ামের যে ইনাক চ্যানেলটা আছে, এইটা শুধু হবে না, এইটাকে চালনা করার জন্য, এটাকে অ্যাক্টিভ রাখার জন্য যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। সেই অ্যালডোস্টেরন কি করে? অ্যালডোস্টেরন হচ্ছে সোডিয়াম চ্যানেল, ইনাক চ্যানেলটাকে অ্যাক্টিভ করে। এই অ্যাক্টিভ করার মাধ্যমে সে হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন মানে ব্লাড ভলিউম, ব্লাড বিপি, এগুলো সবকিছু রাইজ হয়ে যাওয়া। আরেকটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল আছে। এরপরে আসেন এই যে আলফা ইন্টারক্যালেটেড সেল। এই আলফা ইন্টারক্যালেটেড সেলে কি থাকে? আলফা ইন্টারক্যালেটেড সেলে থাকে V2 রিসেপ্টর এবং থাকে V2 রিসেপ্টর থাকে। এই V2 রিসেপ্টর হচ্ছে কিসের ইনফ্লুয়েন্সে কাজ করে? সে কাজ করে হচ্ছে এডিএইচএর ইনফ্লুয়েন্সে। এডিএইচএর ইনফ্লুয়েন্সে কাজ করে। এখানে একটা ওয়াটারের অ্যাকোয়াপোরিন চ্যানেল থাকে, এই চ্যানেলের মাধ্যমে সে ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করে। কিন্তু এই ওয়াটার কতটুকু রিঅ্যাবজর্পশন? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএইচ ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে 5% অথবা 2%, দুই রকম আছে। সেই হিসেবে 5% হতে পারে, 2% হতে পারে। আর এখানে হচ্ছে একটা চ্যানেল থাকে, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কাউন্টার চ্যানেল। সে কি করে? মানে ব্লাডে যখন সোডিয়াম বলতেছে হাইড্রোজেন পটাশিয়াম কাউন্টার চ্যানেল, সে মানে এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। মানে ব্লাডে যখন পটাশিয়ামের দরকারটা বেড়ে যাচ্ছে, বা মানে বাড়বে, মনে হচ্ছে ব্লাডে হাইপারক্যালেমিয়ার দরকার, তখন সে কি করে? তখন হচ্ছে পটাশিয়ামকে ভিতরে ঢুকাই দেয়, হাইড্রোজেন আয়ন ইউরিনে চলে যাচ্ছে। আবার যখন ব্লাডে আমার অ্যাসিডিক ইনভায়রনমেন্টের দরকার হচ্ছে, তখন ব্লাডে হাইড্রোজেন আয়নকে দিয়ে দিচ্ছে, আবার হচ্ছে সে ওয়াটারকে ইউরিনে হচ্ছে পটাশিয়াম চলে যাচ্ছে। এইভাবে সে ব্যালেন্স করে। এইভাবে সে কি ব্যালেন্স করে? এইভাবে সে ব্লাডে হাইড্রোজেন এবং পটাশিয়ামের ব্যালেন্সটা মেইনটেইন করে। তাহলে এই জিনিসটা পরীক্ষায় আসতে পারে যে এই ব্যালেন্সটা কোন চ্যানেল করে এবং সেই চ্যানেল কোন টিউবুলে কাজ করে। এটা কিন্তু পরীক্ষায় আসে। এই যে আমরা বলি যে হাইপোক্যালেমিয়া হয়ে যাচ্ছে, হাইপোক্যালেমিয়া হলে ব্লাডে কি হচ্ছে? ব্লাডে অ্যাসিডিক ইনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। কেন হচ্ছে? ওই যে ব্লাডে পটাশিয়াম কম আছে, তখন কি করে? তখন হাইড্রোজেন আয়ন দুটো মানে হাইড্রোজেন আয়ন চলে আসে। এখন আমাদেরকে জানতে হবে যে কোনটা কি বলে অ্যাসিডিক আয়ন, কোনটা অ্যালকালি আয়ন, এই জিনিসগুলো আমরা সবাই জানি। তো সেই হিসেবে ইউরিনে কোনটা এক্সচেঞ্জে পটাশিয়াম বাড়বে না হাইড্রোজেন বাড়বে, মেটাবলিক অ্যাসিডিটি হবে না মেটাবলিক, এগুলো মানে টোটালটাই হচ্ছে খুবই মানে সাডেন। এমন না এই যে আমাদের বডিতে আমাদের যে বডিতে যে এক্সচেঞ্জগুলো হচ্ছে, এগুলো কিন্তু এভাবেই হচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না, বাট হচ্ছে। এখন কথা হচ্ছে এই যে ওয়াটার কি হচ্ছে? আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএইচ যে রিঅ্যাবজর্পশন হচ্ছে, এই রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে এটাকে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন বলা হয়। কেন? কারণ সে একজনের হেল্প নিয়ে তারপরে ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করতেছে। ওকে, এখন এখানে আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে যে এই চ্যানেলের মাধ্যমে। তার মানে ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার বাড়তেছে, এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা ডায়াবেটিস দরকার, যেটাকে বলা হয় পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিস, যেটাকে বলা হয় স্পাইরোনোল্যাকটোন। তাহলে আমরা চারটা ড্রাগের নাম অলরেডি জেনে আসি। অথবা এটাকে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টও বলা যেতে পারে, যেহেতু অ্যালডোস্টেরনের ইনফ্লুয়েন্সে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, এটাকে ব্লক করে দিলেই আমার অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হচ্ছে। অথবা পটাশিয়াম স্পিয়ারিং। পটাশিয়াম স্পিয়ারিং বলতে এই যে এখানে আমার পটাশিয়ামের যে চ্যানেল আছে, সেই চ্যানেলকে কিন্তু সে কোনো ধরনের ইফেক্ট করে না। তার মানে আমি যদি স্পাইরোনোল্যাকটোন খাই, তাহলে আমার বডিতে ব্লাডে পটাশিয়ামের কোনো আপ ডাউন হবে না, হাইপো বা হাইপার হয়ে যাবে না, সে নরমাল থাকবে। কিন্তু এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু সে এটাকে ব্লক করে না, তার মানে কি কন্টিনিউয়াসলি তার হাইপো হতে থাকবে। এই হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া, এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাকে খুব ভালো করে বলবো, যেহেতু এখন ক্যালেমিয়া চলে আসছে, তাহলে হাইপার ক্যালেমিয়া কখন কখন আমাদের বডিতে হাইপার ক্যালেমিয়া হয়? যদি আমরা একটা বিগ মেশিন সেট করি, বি দিয়ে কি বোঝাবে? অবশ্যই বিগ বোঝাবে না, সেটা হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকার আমাদের কি বলে, বিটা ব্লকার আমাদের বডিতে হাইপার ক্যালেমিয়া সৃষ্টি করবে। বিটা রিসেপ্টর হার্টে থাকে। বিটা রিসেপ্টরের কারণে কি হচ্ছে? হার্টে আমাদের যেই কি বলে সিম্প্যাথেটিক কন্ডিশন, সেটা হচ্ছে এনকারেজ হয়। এখন আমি যদি সেই সিম্প্যাথেটিক কন্ডিশনটাকে ডাউন করে দেই, তখন কি হবে? ডাউন করে দেওয়া মানে আমার সবকিছু আস্তে আস্তে কমে যাবে, সিম্প্যাথেটিক কন্ডিশনে চলে আসা। তখন কি হবে? বডিতে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে। সিম্প্যাথেটিক কন্ডিশনে কি হয়? আমাদের নরমাল জিনিসগুলো বেড়ে যাচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে যাচ্ছে, সবকিছু হচ্ছে। কিন্তু যদি আমি বিটা ব্লকার দিয়ে দেই, তখন কি হবে? তখন ব্লাডে প্রেশারটা কমে যাবে, কিন্তু আবার এক্সক্রিশনটা কমে যাবে। এক্সক্রিশনটা কমে যাওয়া মানেই হচ্ছে আমাদের ব্লাডে পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবার মেশিন কি আসতে পারে? এমডি হচ্ছে মেডিকেশন, যেমন এনএসএস বেশি খেলে পটাশিয়ামের কি হবে? ব্লাডে হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করবে। তারপরে পটাশিয়াম কন্টেনিং যদি কোনো আমরা ইনফিউশন দিই, স্পাইনোল্যাকটোন, যেটা বললাম স্পাইনোল্যাকটোন খেতে খেতে আবার যেহেতু পটাশিয়াম স্পিয়ারিং, তখন কি হবে? ব্লাডে পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে মাসেলের জন্য আমরা যে ডিজিটালিস মাসেল দিই, ডিজিটালিস ড্রাগ দিই, সেটার কারণে হতে পারে কার্ডিয়াক স্টেবিলিটিটাকে কমানোর জন্য। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডোসিস ডেভেলপ করবে। মেটাবলিক অ্যাসিডোসিসের সময় কি থাকে? হাইপার ক্যালেমিয়া ডেভেলপ করে। তারপরে সিটা হচ্ছে সেল লাইসিস। সেল লাইসিস মানে কি? প্রতিটা সেল হচ্ছে ব্যাগ অফ পটাশিয়াম। যখন সেল লাইসিস হয়ে যাবে, তখন ব্লাডে সব পটাশিয়াম চলে আসবে। তারপর হচ্ছে কোনো ধরনের যদি ট্রমা, ইনজুরি, বার্ন এগুলো হয়, তখন ক্যাপিটাল সেল নষ্ট হয়ে যায়, ব্লাডে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের যে কোনো বড় সার্জারি, যে কোনো বড় ধরনের ট্রমা, যে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্টে আমাদের বডির এই যে ইলেক্ট্রোলাইট চেক করা খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে ইউরিন কালেকশন চেক করা, মানে আমাদের আইসিইউতে আছে একটা পেশেন্ট, ইউরিন চেক করবো, আমরা খালি মনিটরের দিকে তাকাই থাকি, যেটা ব্লাড প্রেশার বাড়ছে কিনা, ব্লাড পাস বাড়ছে কিনা, অক্সিজেন স্যাচুরেশন কি হচ্ছে, তিনটা জিনিস দেখতে থাকি। মানে এটার এডিশনালি আমাদের ইউরিন ব্যাগটা চেক করতে হবে। এটার এডিশনালি 2 দিন পর বা 1 দিন পর রিপিটেড ইলেক্ট্রোলাইট ব্যালেন্স চেক করতে হবে। সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কি যাচ্ছে, কারণ আমরা তাকে স্যালাইন ইনফিউশনও দিচ্ছি, কোনটা ইমব্যালেন্স হচ্ছে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে হিমোলাইসিস, এইচডি হাইপারসমোলাইটি। তার মানে হিমোলাইসিস যদি হয়, হাইপারসমোলাইটি মানে যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে? বেশি পরিমাণে আচ্ছা অস্মোটিক পার্টিকেল সেলের ভিতরে ঢুকে যাবে। কি বললাম তাহলে? এটা হিমোলাইসিস, যদি আরবিসি ব্রেকডাউন হয়। তারপরে হচ্ছে আইটা হচ্ছে আমার ইনসুলিন অ্যান্টাগনিস্ট। ইনসুলিন অ্যান্টাগনিস্ট মিন্স হচ্ছে ডায়াবেটিস।
তারপরে আসেন এন, এন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম কি তোমরা শিখে দিই। সেই পেশেন্টের সবসময় দেখবেন পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে। এটা হচ্ছে এক্সারসাইজ, যখন আমরা অনেক বেশি পরিমাণ এক্সারসাইজ করি তখন অ্যারোবিক গ্লাইকোলাইসিসের জায়গায় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তৈরি হয়, শুরু হয়। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ফলে ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে, সেই ল্যাকটিক অ্যাসিডোসিসটাকে কম্পেনসেট করার জন্য পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। এই পটাশিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে তখন ব্লাডে পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যায়। আমি হাইপারক্যালেমিয়া বলে দিলাম, আপনারা অবশ্যই হাইপোক্যালেমিয়া পড়ে নেবেন, এবং হাইপো এবং হাইপার বোথ আর ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। এবার আসেন রেনিন। রেনিন যে জিনিসটা আমরা বললাম কিডনিতে হচ্ছে রেনিনটা তৈরি হয়, কিন্তু সে কাজ করে হচ্ছে লাঙে। এই রেনিনের কি দরকার, এই রেনিন কোথা থেকে আসে? এই রেনিনটা আর হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, এগুলো হচ্ছে ছোট ছোট ইনফরমেশন। এটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন, এটাতে 340 অ্যামিনো অ্যাসিড থাকে, এটা হাফ লাইফ হচ্ছে 80 মিনিট, অনেক কম, 80 মিনিট অথবা এর চেয়ে কম। এখন কথা হচ্ছে রেনিন সিক্রেশন কখন হবে? শুধু রেনিন সিক্রেশন হয় না, রেনিন সিক্রেশন তখনই হবে যখন আমার বডিতে আমার ব্লাড প্রেশার ইমব্যালেন্স হচ্ছে। ইমব্যালেন্স মানে কি? কমে গেছে। এখন ইমব্যালেন্স কেন? তাহলে সেটা হচ্ছে সেই রেনিন হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরনের উপর কাজ করে, আমরা একটু পরে পড়তেছি। সে কারণে আমাদের দরকার এই রেনিনটা আসবে কিভাবে? রেনিনটা আসবে ব্লাড প্রেশার যদি কমে যায়, ব্লাডে যদি সোডিয়াম কমে যায়, অথবা বিটা 1 রিসেপ্টর যেটা হার্টে থাকে সেই রিসেপ্টরে যদি অ্যাক্টিভেশন হয়, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন স্টিমুলেশন মানে ভেসোকনস্ট্রিকশন হওয়া শুরু করে, তখন হচ্ছে আমার রেনিন সিক্রেশন আসবে। ভেসোকনস্ট্রিকশন হওয়া মানে কি বোঝাচ্ছে? এই যে রেনিন সিক্রেশন সবকিছু হয় হচ্ছে, রেনিন সিক্রেশনটার মানে মেইন সাইট হচ্ছে অ্যাফাইন আর্টারিওলে অথবা প্রোস্টাগ্ল্যান্ডিন অথবা সার্কুলেটরি যে ইপিনেফ্রিন নন এপিনেফ্রিন আছে এগুলো যদি আসে। আচ্ছা, সেই এটা আগে পড়ি। এই হচ্ছে সেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, সেটা কি রেনিন তো সিক্রেট হয়ে গেল। এখন এই রেনিনের কাজ হচ্ছে লিভারে অ্যাঞ্জিওটেনসিনোজেন থাকে, সেই অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি হয়। এই অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি হওয়ার জন্য লাগে কাকে? রেনিনকে। রেনিন 1 তৈরি করে দেয়, 1 থেকে 2 হয়। 2 হয় কিভাবে? লাং থেকে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম আসে। আচ্ছা, এই অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে সবকিছুর হোতা। সে ভেসোকনস্ট্রিকশন করবে, মানে আলফা 1 এর উপর কাজ করবে, করে বিপি বাড়াবে। ওই যে বিপি কমে গেছে, কমে যাওয়ার জন্য সে সিগন্যাল দিচ্ছে কাকে? সোডিয়াম রেনিনকে, যে তুমি আসো। তখন রেনিন আসে, রেনিন এসে অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে সবকিছু মিলিয়ে সঙ্গপাঙ্গ নিয়ে এসে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করছে। তারপরে গ্লোমেরুলাসের কি বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে সে অ্যালডোস্টেরন তৈরি করবে। অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যালডোস্টেরন তৈরি করে কি করবে? ব্লাড প্রেশারকে বাড়াবে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন, পটাশিয়াম এক্সক্রিশন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন সবকিছু করে সে হচ্ছে ব্লাড প্রেশারটাকে বাড়াবে। তারপর সে কি করে? তারপর সে প্রথমে কনভলিউটেড টিউব সে সোডিয়ামটাকে বাড়ানোর জন্য আসে, সেখানে সে ব্লাড প্রেশার ভলিউমটাকে বাড়ায়। তার কিছু কাজ আছে হাইপোথ্যালামাস আছে, যে হচ্ছে সে কি করে? সুপ্রাঅপটিক নিউক্লিয়াসকে স্টিমুলেট করে এডি সিক্রেশন করে। এডি সিক্রেশন করলে কি হবে? এডিএইচ এর একটা পছন্দের জায়গা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে ভিটু রিসেপ্টর। সেই ভিটু রিসেপ্টরে গিয়ে সে কনস্ট্রিক্ট করে ওয়াটারটাকে বেশি বেশি রিঅ্যাবজর্ব করে ফেলবে। থার্ড সেন্টারে যাবে, থার্ড সেন্টারে গিয়ে সে বলবে যে আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে পানি দাও, তখন সে পানি দেবে। এই হচ্ছে কাজ। কিন্তু অবশ্যই এই ভেসো মানে স্ট্রং ভেসোকনস্ট্রিক্টর হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2। এই যে ভেসোকনস্ট্রিকশন করতেছে, এটা অবশ্যই করবে কোথায়? ইফারেন্ট আর্টারিওলে, নট অ্যাফারেন্ট আর্টারিওলে। কারণ এটাই তো হচ্ছে আমাদের এইরকম না। আচ্ছা, এইরকম এটাকে আমি অ্যাফারেন্ট আর্টারিওল বলতেছি, এটা ইফারেন্ট আর্টারিওল বলছি। এটাকে যখন কনস্ট্রিক্ট করবে তখন এই জায়গাটা যখন ভেসোডাইলেশন প্রোস্টাগ্ল্যান্ডিনের ইনফ্লুয়েন্স ভেসোডাইলেট হবে, তখন এখানে বেশি বেশি ব্লাড আসবে, বেশি বেশি ফিল্ট্রেশন হবে, এবং ব্লাড প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কেন? কারণ এই ফিল্ট্রেশনের মাধ্যমে সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা ব্লাডে চলে যাবে। এই জন্য বলা হয়েছে যে লো ডোজে ইফারেন্ট আর্টারিওলে সে ভেসোকনস্ট্রিকশন করবে এবং জিএফআর বাড়াবে। আর হাই ডোজে কি করে? হাই ডোজে উল্টা আর্টারির উপরে অ্যাফারেন্ট আর্টারিওলকে সে ভেসোকনস্ট্রিক্ট করে দিয়ে আর ব্লাড আসতে গ্লোমেরুলাসে ব্লাড আসতে কমন ক্যাপসুলে ব্লাড আসতে দিবে না, এবং জিএফআরটাকে কমায় ফেলবে। এখন কখন কখন জিএফআর বাড়বে এবং কখন কখন জিএফআর কমবে, এটা হচ্ছে একটা জিনিস। যেমন এখানে বলা হয়েছে জিএফআর বাড়া মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বাড়বে। ফিল্ট্রেশন মানে কি? যত ধরনের অস্মোটিক অ্যাক্টিভ পার্টিকেল আছে সেগুলোকে ফিল্টার করে ব্লাডে ফেরত পাঠাবে, এবং চাকরির মাধ্যমে যত ওয়েস্ট প্রোডাক্ট আছে সেটাকে ইউরিনের মাধ্যমে বের করে দিবে। সেইগুলো করার জন্য যে যে জিনিসগুলো লাগে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন কোথায় কাজ করবে? অ্যাফারেন্ট আর্টারিওলে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 কাজ করে, আই2 কাজ করে। তারপরে একটা নাইট্রিউরেটিক পেপটাইড, তারপরে বিএনপি, সবকিছু কিসে কাজ করবে? পেটের উপরে। অ্যাফারেন্ট আর্টারিওলেও কাজ করে, ইফারেন্ট আর্টারিওলেও কাজ করে। ডোপামিন লো ডোজে ভেসোডাইলেটর হিসেবে অ্যাফারেন্ট আর্টারিওল, হাই ডোজে কনস্ট্রিক্টর। তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড, ব্রাডিকাইনিন, এগুলো সব কিছু হাই প্রোটিন ডায়েট, গ্লুকোজ, ওয়ার্ম এনভায়রনমেন্ট, সব এনভায়রনমেন্টে সবকিছুর উপর ডিপেন্ড করে জিএফআর রেটটা বাড়বে বা কমবে। তারপরে আছে রেনাল ভেসোকনস্ট্রিক্টর। রেনাল ভেসোকনস্ট্রিক্টর বলতে অবশ্যই আমি বললাম যে অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে সবচেয়ে স্ট্রং ভেসোকনস্ট্রিক্টর। তারপরে আসবে অ্যাড্রেনালিন। এবার একটা জিনিস এখান থেকে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আমাদের রেনিন সিক্রেশন হচ্ছে, এই যে আমাদের ব্লাড প্রেশার বাড়তেছে কমতেছে হাবিজাবি যা কিছু হচ্ছে, এইটা ডিপেন্ড করতেছে আমাদের রেনাল কিছু সেল আছে যেগুলোকে বলা হয় জাস্টা গ্লোমেরুলার অ্যাপাইটাস। এটা কোথায় কোথায় থাকে? এটা অ্যাফারেন্ট আর্টারিওলে থাকবে, এটা ডিস্টাল কনভলিউটেড টিউবুলে থাকে। এই সেল লাসি সেল, যেমন অ্যাফারেন্ট আর্টারিওলে কি থাকে? মডিফাইড স্মুথ সেল থাকে। এই মডিফাইড স্মুথ সেলের মাধ্যমে রেনিনটা ওই যে পেরিটিউবুলার ক্যাপিলারি মানে হচ্ছে এই অ্যাফারেন্ট আর্টারিওলে রেনিনটা সিক্রেট করে। তারপরে কি? ম্যাকুলার ডেন্সা থাকে কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। আর লাসি সেল থাকবে অ্যাফারেন্ট আর রিফারেন্ট আর্টারিওলের মাঝখানে। এই তিনটা সেল থাকে জাস্টা গ্লোমেরুলার অ্যাপাইটাস, এবং এই তিনটেই হচ্ছে যে যখন আমার ভেসোকনস্ট্রিকশনের দরকার তখন ভেসোকনস্ট্রিক্টর করবে। যেমন এই যেখানে বলে যে ম্যাকুলার ডেন্সা কোথায় থাকে? ডিস্টাল কনভলিউটেড টিউবুলে থাকে। যখন সোডিয়াম কমে গেছে, তার মানে ম্যাকুলার ডেন্সা অ্যাক্টিভ হওয়ার জন্য আমার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া। তখন কি করে? তখন সে ম্যাকুলার ডেন্সা থেকে নাইট্রাস অক্সাইড প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করে। অবশ্যই আমরা জানি এগুলো কি করে? ভেসোডাইলেশনে হেল্প করে। তখন জাস্ট গ্লোমেরুলার অ্যাপাইটাস সিক্রেট হবে, রেনিন সিক্রেট হবে, রেনিন সিক্রেট হয় ব্লাড প্রেশার যে যা করার অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে, সেগুলো সবকিছু সে তখন করতেছে। এই হচ্ছে আমাদের জাস্ট গ্লোমেরুলার অ্যাপাইটাসের একটা মেইন জিনিস। এই রেনিন হচ্ছে আমাদের ইনফিনিটি একটা টপিক, অ্যাজ হচ্ছে অ্যালডোস্টেরন সিস্টেম, এটাও ইম্পর্টেন্ট। এটা থেকে অনেক কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন এই যেটা আমরা মনে রাখতে পারি এল কে এল এর মাধ্যমে কি? প্রথমে লিভার, এটা অবশ্যই মনে রাখতে হবে। এল কে এল মানে আবার কি? লিভার, কিডনি, লাং। লিভারের থেকে অ্যাঞ্জিওটেনসিন হচ্ছে, কিডনি থেকে রেনিন, আর লাং থেকে আসবে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। তাহলে আমাদের জিনিসটা মনে থাকবে যে কোথা থেকে কোনটা আসে। এই অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভ হবে তখনই যখন ব্লাড ভলিউম কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, হাইপোন্যাট্রিমিয়া হবে অথবা হাইপারক্যালেমিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এই তখন হচ্ছে আমাদের এই অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই অ্যাপারেটাসটা হচ্ছে ফিল্টার। এরপরে আছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে কি পরিমাণ ফিল্টার হচ্ছে, এটাই হচ্ছে আমাদের গ্লোমেরুলার কি পরিমাণ ফিল্টার হচ্ছে। এই যে ফিল্টার যে পাওয়ারটা আমরা পাচ্ছি, এটা কিন্তু প্লাজমার আইসোটনিকই থাকতেছে, এবং এটা অসমোটিক প্রেসার প্লাজমার সমান 280 থেকে 300 থাকে। পিএইচটা কি? পিএইচটা অ্যাজ লাইক অ্যাজ ব্লাড, সেটা হচ্ছে অ্যালকালাইন থাকবে 7.4। এখন বলা হচ্ছে এই ফিল্ট্রেশন রেটের সাথে আমার একদম যে ওয়েস্ট প্রোডাক্টটা যাচ্ছে ইউরিক, সেটা কি পার্থক্য? ফিল্ট্রেশন রেট স্বাভাবিকভাবে এটা কি আপনারা পড়ে নেবেন, হ্যাঁ, জিএফআর ভার্সাস ইউরিক। সেটা কি? জিএফআর হচ্ছে অ্যালকালাইন, ইউরিনটা অবশ্যই অ্যাসিডিক। জিএফআর হচ্ছে তৈরি হচ্ছে কতটুকু? 180 লিটার পার ডে, 180 লিটার পার ডে, অথবা যদি আপনি মিনিট হিসাব করেন 125 মিলিলিটার পার মিনিট। আর ইউরিন কত? 1.5 লিটার পার ডে।
জিএফআর এর অসমোলারিটি আইসোটনিক এবং এটা কি অ্যাজ লাইক অ্যাজ প্লাজমা, আর ইউরেনের কিন্তু হাইপার অসমোলার। তারপরে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের যে কি বলে কম্পোজিশন প্লাজমার মতো। ফিল্ট্রেশন বলতে কি বোঝাচ্ছে? ফিল্ট্রেশন বলতে যেভাবে যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইউরিন, আর এখানে যে জিনিসটা থেকে যাচ্ছে এটা তো ফিল্ট্রেশন, এটাকেই বলা হচ্ছে জিএফআর। আর এটা যে বের হয়ে যাচ্ছে সেটা তো ইউরিন। তাহলে এই দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এখানে যেটা থাকতেছে সেটা কি প্রোটিন বলেন, তারপরে হচ্ছে এটা কি বলে কার্বোহাইড্রেট বলেন, সবকিছু ঠিক ইউরিন দিয়ে পাস করে যাবে না। তার মানে আমরা বলে দিচ্ছি যে যখন ইউরিন দিয়ে পাস করে যাচ্ছে সেটা কিন্তু আমার ডিজিজ কন্ডিশন। তাহলে একটা সিকেডি পেশেন্ট বা একটা কিডনিতে সমস্যা হয়েছে, ক্রিয়েটিনিন বেশি পাচ্ছি, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কি কি ধরনের অ্যাবনরমালিটি ল্যাব ফাইন্ডিংসে পেতে পারি? খুব স্বাভাবিকভাবে সোডিয়াম কমে যাচ্ছে, এগুলো আমরা খুব মানে ইজিলি এগুলো আমরা বলতে পারবো। সেটা কি কি ফাইন্ডিংস, ল্যাব ফাইন্ডিংস কি কি হতে পারে? সোডিয়াম কমে গেল, পটাশিয়াম বাড়বে, হাইড্রোজেন বাড়বে, পিএইচটা কমে যাবে, জিএফআর কমবে, ক্রিয়েটিনিন বাড়বে, তারপরে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বাড়বে, প্রোটিন ইউরিয়া হবে। আরেকটা জিনিস করবেন, নেফ্রোটিক সিনড্রোম ভার্সাস নেফ্রাইটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম মানে নেফ্রনের একটা কোনো সমস্যা হয়েছে, আর নেফ্রাইটিক সিনড্রোম মানে নেফ্রনের ইনফ্লামেশন। দুইটা কিন্তু দুই জিনিস। একটা আইটিস রিলেটেড মানে ইনফ্লামেশন হয়েছে, আরেকটা হচ্ছে নেফ্রনেই মানে ইনফ্লামেশন না, নেফ্রনই কাজ করতেছে না, এটাকে ইনফ্লামেশন বলে না। তো এই দুইটা জিনিস একটু আপনারা এই মানে দুটোর মধ্যে আসলে ম্যাসিভ পার্থক্য কি সেটা বলবেন। যেমন একটা আমি একটু বলি, সেটা নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, মানে নেফ্রনটা কার্যকর হয়ে যাওয়ার কারণে প্রোটিনটা প্রচুর পরিমাণে বের হয়ে যায়, তাহলে ম্যাসিভ প্রোটিন ইউরিয়া পাওয়া যায়। কিন্তু নেফ্রাইটিক মানে একটা ইনফ্লামেশন, এটা কি হয়, এটা হেমাচুরিয়া হয়, মানে ইউরিনে ব্লাড পাওয়া যায়। তো এই কিছু কিছু এরকম পার্থক্য আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, এবার আসেন, আমরা তো কিডনি পড়লাম, কিন্তু কিডনিতে কি কি টেস্ট করতে হয় সেটাই যদি আমরা না জানি তাহলে তো আর হলো না। এখন কথা হচ্ছে আমরা কিডনিতে কি দেখবো? অনেক কিছু দেখা যায়, অনেক কিছুর মধ্যে আমরা টিউবুলার কন্ডিশন দেখতে পারি, আর আমার সবগুলো টিউবুল কাজ করতেছে কিনা সেটা আমি দেখতে পারি, আমার গ্লোমেরুলার ফিল্ট্রেশন ঠিকমতো হচ্ছে কিনা সেটা আমি দেখতে পারি, তারপরে জিএফআর ঠিকমতো আছে কিনা আমি সেটা দেখতে পারি। আমি কি দেখতে চাই সেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের টেস্ট আছে। ওকে, যেমন আমি আমার যে এই যে গ্লোমেরুলাস, এই যে গ্লোমেরুলাসের জালি, এই জালিটার ফাংশন ঠিক আছে নাকি এটা আমি দেখতে পারি কিসের মাধ্যমে? এই যে জালির মধ্যে জিএফআর হচ্ছে, তার মানে আমরা জিএফআর টেস্ট করতে পারি, মানে জিএফআর মেজার করতে পারি। সেটা ক্রিয়েটিনিন টেস্ট করতে পারি, যে ক্রিয়েটিনিনের পরিমাণটা ঠিক আছে কিনা। ব্লাড ইউরিয়া হচ্ছে কনসেন্ট্রেশনটা দেখতে পারি। এগুলো ব্লাড ইউরিয়া কনসেন্ট্রেশন যদি আমরা দেখি, যদি ইমপ্লয়মেন্ট থাকে অবশ্যই আমাদের ব্লাড ইউরিয়া কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে। তারপর আমরা রেনাল ক্লিয়ারেন্স টেস্ট করতে পারি, ঠিকমতো সবকিছু ক্লিয়ার হচ্ছে কিনা। এটা কি, এটা হচ্ছে গ্লোমেরুলাসের ফাংশন। এবার ধরেন টিউবুলগুলো, এই যে এতগুলো টিউবুল গেল, এই টিউবুলগুলোর একটা ফাংশন টেস্ট আমরা করতে চাচ্ছি। এখন তাহলে টিউবুলের ফাংশন টেস্ট করার জন্য কি করা যেতে পারে? গ্লুকোজ পাওয়া যায় কিনা, হ্যাঁ, ডিটেকশন অফ গ্লুকোজ ইন ইউরিন। কারণ গ্লুকোজ মানে ফিল্টার হয়ে ব্লাডে চলে যাওয়ার কথা, সেটা যদি আমি ইউরিনে পাই তাহলে আমরা বুঝতে হবে কি এই গ্লুকোজের কাজটা হয় কোথায়? ওই যে আমরা বলছিলাম কো ট্রান্সপোর্টের মাধ্যমে সবকিছু কমপ্লিটলি রিঅ্যাবজর্ব হবে কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। তো রিঅ্যাবজর্ব হচ্ছে না, ইউরিনে আসতেছে, তার মানে তার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে বেশি, তার মানে কি তার লাইট গ্লুকোজের পরিমাণটা হচ্ছে ব্লাডে বেড়ে যাচ্ছে। তারপরে আমরা অ্যাসিড লোড টেস্ট দেখতে পারি, ব্লাডে অ্যাসিডের পরিমাণ বাড়তেছে কিনা। যদি ব্লাডে অ্যাসিডের পরিমাণ বাড়ার কথা না, তাহলে বেড়ে যদি যায় তাহলে আমরা বুঝবো যে তার টিউবুলের ফাংশনের প্রবলেম। তারপরে প্রোটিন টেস্ট করতে পারি, যেমন মাইক্রোগ্লোবিউলিন ইউরিনে পাওয়া যায় কিনা সেটা আমরা টেস্ট করতে পারি। তারপরে প্লাজমার অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি, এই দুটো জিনিসই আমরা চেক করতে পারি। এবার আছে রেনাল ক্লিয়ারেন্স। রেনাল ক্লিয়ারেন্স মানে হচ্ছে যে এই জিনিসগুলা দিয়ে করলে, এগুলা যদি আমরা ইউরিনে পাই তাহলে আমার বুঝতে হবে রেনাল ক্লিয়ারেন্স ঠিক নাই, আর যদি না পাই তাহলে বুঝতে হবে যে না, রেনাল ক্লিয়ারেন্স ঠিক আছে। সেগুলো কি কি সাবস্টেন্স আছে? যেমন আছে ইনোলিন, যেমন আছে ক্রিয়েটিনিন, যেমন আছে কি যেন বলে ক্রোমিয়াম লেভেল ডিজিটিএ, তারপরে আছে ইউরিয়া, প্যারামিনো হিপ্রিক অ্যাসিড, এগুলো সবকিছু আমরা ইউজ করি। এখন কথার মধ্যে হচ্ছে কোন জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয় আর কোনটা সবচেয়ে ভালো রেজাল্ট দেয়, দুইটা কথা ভিন্ন। মোস্ট কমনলি রেনাল ক্লিয়ারেন্সের জন্য এখানে তাহলে লিখেছি কি ইউজ করি? ক্রিয়েটিনিন ইউজ করি, ইনোলিন ইউজ করি, ইডিটিএ ইউজ করি, প্যারামিনো হিপ্রিক অ্যাসিড ইউজ করি, ইউরিয়া। এই যে চারটা পাঁচটা জিনিস ইউজ করি, এর মাঝে সবচেয়ে কমনলি মোস্টলি ইউজ করা হয় হচ্ছে ইনোলিন, মোস্টলি ইউজ। কিন্তু সবচেয়ে ভালো অ্যাকুরেট মেজারমেন্ট আর রেজাল্ট দিবে হচ্ছে, অ্যাকুরেট হবে হচ্ছে প্যারামিনো হিপ্রিক অ্যাসিড। এই দুইটাই হতে পারে আমাদের এসিএ। আচ্ছা, পিওর বেসিকের নোটে দেখবেন প্রতিটা চ্যাপ্টারের লাস্টে কিছু শর্ট ইনফরমেশন থাকে, এক লাইনে দুই লাইনে, একটা ক্লাস একটা চ্যাপ্টার মানে একটা ক্লাস একটা পয়েন্ট থাকে। ওই পয়েন্টগুলো সবসময় পড়ার চেষ্টা করবেন, ওখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের লেখা থাকে, ওখানে থেকে পড়লে অনেক সময় সিঙ্গেল অ্যান্সার করে দেওয়া যায়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল রেনাল রিলেটেড কথাবার্তা। নেক্সট আমরা যে ক্লাসটা করবো সেটা থাকবে রেনাল রিলেটেড যে অ্যাসিড বেস ব্যালেন্স, এবং দিস ক্লাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ অ্যাসিড বেস ব্যালেন্স আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। নট অনলি পরীক্ষা, এটা আমাদের যে কোনো রেগুলার লাইফেও খুবই দরকার, মানে জানার জন্য, বেসিকটা জানার জন্য, কারণ বিপদ যে কারো হইতে পারে সেটা বোঝার জন্য, যাকে এটুকু হইছে এটা বোঝার জন্য দরকার। তো সেক্ষেত্রে ওই নেক্সট ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট। এবং রেনাল এবং অ্যাসিড বেস ব্যালেন্স যদি আমি কম্বাইন একটা ক্লাস হিসাব করি তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্স, দেন রেনাল। হ্যাঁ, আর এই যে ড্রাগ রিলেটেড কথাবার্তা, মানে ড্রাগ কোন প্রোটিউবুলে দিব, প্রোটিউবুলে দিলে কি অ্যাকশন হবে, এটা খুবই খুব ইম্পর্টেন্ট। হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া খুবই ইম্পর্টেন্ট। ব্রেনিং পোর্শনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে না এই প্রতিটা টিউবুলে কি হচ্ছে খুবই ভেজাল করবো না, ঠিক আছে, আপনি একবার রিডিং দিলেন, একবার বুঝে নিলেন, অত ঠাটা মুখস্থ করা বা ঠাটা জানার কোনো কিছু নাই। কিন্তু এই জিনিসগুলো যেগুলো বলে দিলাম, ইনফ্লুয়েন্স স্টার টাইপের টপিক বা 3 স্টার, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।